আসসালামু আলাইকুম। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। পুরো ঘোষণাপত্র শুনে এবং পড়ে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ, ভাষার ভিতরে যে 1400 শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল, এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই। এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই। এদেরকে ফাঁসির কাস্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে, আর কিছুই নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে, সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে। দর্শক, আজকে 5ই আগস্ট, সারাদিন কি হলো সেটা আমরা সকলে জানি। নতুন করে আরেকটা বিষয় খুবই আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। জুলাই ঘোষণাপত্রের পরেই হতাশাজনক কথা বলেছেন জামাতের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা, ভিপি নুরুল হক নূরের নেতাকর্মীরা। তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা সবাই জানেন আল্লামা সাঈদী, কাদের মোল্লা অর্থাৎ জামাত নেতাদের ছবি নামানো হয়েছে এবং এই ছবি নামানোকে কেন্দ্র করে নতুন করে আরেকটা হট্টগোল তৈরি হতে যাচ্ছে। তাহলে কি ছবি নামালো যারা, তারাই কি জিতে গেল? জামাত নেতাকর্মীরা যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা তো সবাই জানি ইতিমধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের মধ্যে কতগুলো রাজাকার রয়েছে, বিএনপির মধ্যে কতগুলো রাজাকার রয়েছে, আর জামাত ইসলামের মধ্যে কতগুলো রাজাকার রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি আসলে রাজাকার ছিল? বুকে হাত দিয়ে বলবেন তো, রাজাকার ছিল? না রে ভাই, তাকে রাজাকার বানানো হয়েছিল। স্বৈরাচার হাসিনা তাকে রাজাকার বানিয়েছিল, সে রাজাকার ছিল না। অহরহ প্রমাণগুলো মিলেছে, সব সময় আমরা সেগুলো দেখেছি। মানুষ সাক্ষ্য গ্রহণ করেছে, সাক্ষ্য দিয়েছে যে আল্লামা সাঈদী রাজাকার নন। তারপরে হাসিনা জোরপূর্বক তাকে রাজাকার বানিয়ে দিয়েছে। কেন জানেন? কারণ উনি ভালো করে জানে সাঈদী যদি জেল হাজতের বাইরে থাকে, আর সাঈদীকে জেল হাজতের মধ্যে রাখতে হলে একমাত্র রাজাকার না বানিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ তো নিজেই সাঈদীকে হত্যা করে শেষ করে দিয়েছে, এটা আমরা সবাই জানি। ইনজেকশন পুশ করে শেষ করেছে না? তো ওরা বুঝে গিয়েছিল যে যদি আল্লামা সাঈদী সহ যে সমস্ত আলেম ওলামাদেরকে ওরা রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছে, ওদের যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেতে পারে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা একসময় ইসলামের হাতে চলে আসতে পারে এবং ফ্যাসিবাদ স্বৈরাচার বাংলাদেশে টিকতে পারবে না। এই জন্যই তারা আলেম ওলামাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছিল। আল্লাহর কি কাম দেখেন, ছোট্ট একটা বিষয়, যেমন নমরুদকে আল্লাহ পাক মশার মাধ্যমে পৃথিবী থেকে ত্যাগ করেছিল, ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছে, যেই নীল নদ ফেরাউনের কথা মতো চলেছে। এখন যেই রাজাকার বলে বলে সারা জীবন হাসিনা, স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা রাজাকার বলে বলে আলেম ওলামাদেরকে ফাঁসি দিল, সে রাজাকার বলার কারণেই আজকে সে দেশ থেকে চোরের মতো, কাপুরুষের মতো, এ তো পুরুষ না ভাই, তাহলে কি বলবো, কা মহিলা নাকি বলেন, মানে চোরের মতো, কাপুরুষের মতো, যে যাই বলেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই রাজাকার বলার কারণে। দেখেছেন, যে রাজাকার বলে বলে মানুষকে ফাঁসি দিয়েছে, সেই একটা রাজাকার শব্দটা বলার কারণেই আজকে সে তার জামাই বাড়ি গিয়ে পৌঁছাইছে। আল্লামা সাঈদী একটা কথা বলে গিয়েছিল যে এমন একটা সময় আসবে পালানোর মতো জায়গা পাবে না স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরা। শুধু তাই নয়, ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। সেই সময়টা এখন ঘটতেছে, ঠিক আছে? আবারও এই রাজাকার রাজাকার বলে স্লোগান হচ্ছে শাহবাগে। এই স্লোগান গুলো দিচ্ছে কারা? আমরা অনেক সময় শাহবাগই বলে থাকি, আসলে তো কিছু কিছু আছে মহিলা যারা শাহবাগের মধ্যে বড় বড় ফোঁটা নিয়ে মাঠে নামে, ওদেরকে শাহবাগই বলা যাবে না, ওদেরকে শাহমাগই বলা যাবে। বোঝেন নাই আমার কথা? ওরা শাহবাগই নয়, ওরা শাহমাগি। আল্লামা সাঈদীকে যখন রাজাকার বানানো হলো, কাদের মোল্লাকে রাজাকার বানানো হলো, ওই সময় যে শাহবাগে যারা আন্দোলন করেছিল, হুঙ্কার দিয়েছিল, ফাঁসি চাই বলেছিল,
ওখানে নাকি পরবর্তীতে শোনা গেল চারিদিক দিয়ে প্রচন্ড পরিমাণে কন্ডম পাওয়া গিয়েছে। তার মানে রাত্রি 10টা-11টা পর্যন্ত হই হুল্লোড় চিল্লাফাল্লা করতো, আর একটা মহল তাদেরকে টাকা পয়সা দিত, আর রাত্রে মনে করে যে শুয়ে কুত্তার মতো তারা জোট লাগতো, একটার পাশার মধ্যে আর একটা ঢুকে যাইতো। বাজে ভাষায় এই জন্য বললাম ওইগুলোই করছে ভাই। তাহলে কন্ডম পাওয়া গেল কোথায় থেকে? কন্ডম গুলো আসলো কোথায় থেকে? মানে ওগুলো কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে। ওরা আজীবন শাহবাগে গিয়ে গিয়ে মনে করেন যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। এখনো অনেক আছে, এখনো কথা বলে ভাই। শাহবাগে অনেকেই কথা বলে, অনেকেই আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে। টুপি দাড়ি দেখলেই রাজাকার স্লোগান দেয়, টুপি দাড়ি দেখলেই রাজাকার বলে। 100% ধরে রাখেন ওই শাহবাগের ভিতরে বেলুন দুর্ঘটনায়, কন্ডম দুর্ঘটনায় ওদের জন্ম হয়েছে। বিশ্বাস করে নেন ভাই। তা না হলে দাড়ি টুপি দেখলে ওদের এত চুলকানি কেন? কোথায় এত চুলকায়? মলম তো একটা দিতেই হবে ভাই। তাই সাধারণ বিন্দু পরিমাণ মনে করেন যে জাম্বাক মলম আপনাদের ওই শাহবাগীদেরকে একটু দিয়ে গেলাম, বুঝেন নাই? যাই হোক, আমি কথা বাড়াবো না। আসলে যে বিষয়টি না আজকে ভিডিওটি সাজানো, বলতে গেলে অনেক কথাই বলা যায় ভাই। অনেক সময় অনেক কথা বলতে গেলেও ভিডিওটি লম্বা হবে বলে আমি ভিডিওগুলোর ভিতরে অনেক কথা বলতে পারি না। অনেকেই দেখা যায় যে আমার কথাগুলো শোনার পরে বলে তুই এত বক বক করিস কেন? অনেকেই বলে কথাগুলো রাইট বলেছেন। এখন আপনারা বলবেন যে কারা বক বক করিস কেন বলে আর কারা বলে রাইট বলেছেন। আমি বিশ্বাস করি যারা সত্যের পথে থাকে, সত্যের পক্ষে কথা বলে, আমি নাসিরউদ্দিন যে কথাগুলো বলি তারা বলবে সত্যের পক্ষে কথা এবং ভালো বলেছি। আর যারা মনে করেন যাদের পাশার মধ্যে আমার কথাগুলো লেগে যায়, বুঝেন নাই, ওই ধর্মের লোক যারা আছে, ওই গ্রুপের লোক যারা আছে, তাদের কাছে আমার কথাগুলো 100% খারাপ লাগবে। তারাই আমাকে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করবে। তবে সমস্যা নেই, সত্যের কথা বলে যাব। হাসিনা থাকতেও বলেছি, এখনো বলবো। যতদিন জীবন আছে ততদিন বলে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, কথা বাড়াবো না। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা সহ অনেক যাদেরকে রাজাকার বলা হচ্ছে, তাদের ছবি টানানো ছিল, সেই ছবিটি নামানোর কারণে এখন কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু অবশেষে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। চলুন তিনি কি বলতেছে একটু শুনে আসি। আপনারা জানেন যে শাহবাগীরা 2013 সালে যে অন্যায়ভাবে বাংলাদেশের অপরাজনীতি করেছে আওয়ামী লীগের ছত্রছায়ায়, তৎকালীন সময় বাংলাদেশের সিংহ পুরুষদেরকে হত্যা করার উদ্দেশ্যে গভীরতম ষড়যন্ত্রের অংশ হিসেবে শাহবাগ তৈরি করে এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। শাহবাগীদের সাথে সেই লড়াই এখনো শেষ হয়নি। আপনারা যারা মনে করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, বাংলাদেশের আপনারা বিজয় অর্জন করেছেন, জুলাই অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে যেই চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে তার কিঞ্চিত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। জুলাই অভ্যুত্থানে যারা বুক টান টান করে মাথা উঁচু করে তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে, আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে, জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে, আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি। আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এরপরে এটিএম আজহার, এরপরে আপনার কি বলে এই জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল, ছাকা চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে, নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসেবে করা হয়েছে। এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না। আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসেবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না। এটার নাম স্বাধীনতা নয়। কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না? আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লেকার্ড করে সারা বাংলাদেশের মোড়ে মোড়ে এখন মিছিল হওয়া দরকার। সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লেকার্ড ধরে ধরে, এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা, দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত। কত বড় দুঃসাহস! জুলাই মাসে, যেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ, সব দলমত নির্বিশেষে করেছে, তার মধ্যে অন্যতম ছিল জামাত শিবির। এটা তো অস্বীকার করতে পারবেন না। সেই জামাত শিবিরের সাবেক নেতাদেরকে সেই 2013 সালে রাজাকার বলে, আলবদর বলে, আলশামস বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে? এই বেটা কে ফাঁসির কাস্টে ঝুলেছে? এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই। এদেরকে ফাঁসির কাস্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে, আর কিছুই নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে। এটিএম আজহার সাহেবের আজকে বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে 2013 সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক। শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে, এটা সঠিক বিচার নয়। আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই, এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই, এবং এদের উপরেই প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই। এবং জুলাই মাস জুড়েই এই আলোচনা হওয়া উচিত ছিল।
ছাড় দিতে দিতে আর কত দিবেন? আজকে তাদের ছবি টানাইতে পারবে না, অমুকের ছবি ধরতে পারবে না, একটা সময় আপনাকে কিছু করতে দেবে না। এই দেশ স্বাধীন হয়েছে বেটা, কার ছবি টানাবো কার ছবি টানাবো না, এজন্য নয়। স্বাধীন করেছি আমরা, আমার বাবার ছবি, আমার দলের ছবি, আমার নেতার ছবি আমার মতো টানাবো। তোর যদি মনে থাকে ভালো লাগে তুই আরো তোর 50 বাবার ছবি নিয়ে মত্ত থাক, কেউ তোকে নিষেধ করে না। কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না, কাদের মোল্লা নিয়ে কথা বলবি না, নিজামী নিয়ে কথা বলবি না, আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না, এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না, মীর কাসেম আলী নিয়ে কথা বলবি না। একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে। বাংলাদেশের কোনো প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে। কম্প্রোমাইজ হবে, কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই। যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে, এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে। আপনাদের একটু মনে বাজে না যে আজকের এই বাংলাদেশের যা হয়েছে সব নাটক? বাংলাদেশের এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে একটা শব্দের কারণে, রাজাকার শব্দটি উচ্চারণের কারণে। অতএব এই রাজাকার আওয়ামী লীগের একটি গালিতে পরিণত হয়েছিল। আজকের সেই রাজাকারের স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করেছে বাংলার সকল ছাত্র জনতা। অতএব এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। আপনি যারা এই দল কিংবা সমর্থন করেন কিংবা শুভাকাঙ্ক্ষী, আপনার মনেও এই বিশ্বাস রাখতে হবে যে এই মানুষগুলোকে অন্যায়ভাবে করা হয়েছে সবকিছু। যেই আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে, যেই আওয়ামী লীগ শেষ সময় এসে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশও করতে পারলো না, রাজাকারের তালিকাটাও প্রকাশ করতে পারলো না। জিজ্ঞেস করা হলো তোমার কাছে তালিকা কই, বলে তালিকা করলেই আমাদের তো লোকদের নাম চলে আসে। আর ভুলভাল ভাবে যেটা উপস্থাপন করেছিল তার মধ্যে 90% রাজাকার তাদের দলের। এরপরে পরবর্তী রাজনৈতিক দলগুলোর, আর যাদেরকে সবচেয়ে বেশি দোষারোপ করে জামাত শিবির, তারা সেই তালিকায়ও নাম্বার 3 এবং 4 অবস্থান করছে। তাহলে তাদের সাজানো নাটক দিয়ে বাংলাদেশের যা কিছু গিলিয়ে দিবে সেটা আপনি মেনে নেবেন? বীর দর্পে এগিয়ে যান, প্রতিবাদ করুন, মোড়ে মোড়ে ঘরে ঘরে এই মানুষগুলোকে নিয়ে টক করুন, টকশো করুন, আলোচনা করুন, তাদের জীবনকে ছড়িয়ে দিন যে তারা মজলুম ছিলেন। মজলুমের পক্ষে আপনি বলিষ্ঠ ভূমিকা রাখলে এই বাংলাদেশের সঠিক স্বাধীনতা আপনি পাবেন, না হয় পাবেন না। এটা একটা ষড়যন্ত্রের অংশ, এটা সূচনা মাত্র। এর অর্থ হচ্ছে বিগত দিনেও তোমাদেরকে এভাবে করেই করেছি, ভবিষ্যতেও তোমাদেরকে ওই একই জুজুর ভয় দেখিয়ে অপরাজনীতি করবে, যেটা হতে দেয়া যায় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আসুন সতর্কতা অবলম্বন করুন এবং এই যে শিবিরের একটি আয়োজনকে কেন্দ্র করে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে তাদের এই মহৎ কর্মটিকে বিতর্কিত করছে, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, প্রতিবাদ করুন, সত্য বলুন। দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে আশা করি শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো দেশের ভিতরে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে, দেশের অবস্থা কি আদৌ ভালো আছে নাকি দেশের ভিতরে বড় গন্ডগোল হতে যাচ্ছে। দর্শক, বিষয়টি নিয়ে কি বলে আপনার নামটা খেয়াল আসতেছে না, মানে দাঁড়ান, না খেয়াল আসতেছে না ভাই, আমার মানে মুখস্থ নাম কিন্তু এই মুহূর্তে খেয়াল আসতেছে না। চলুন দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখে আসি, তারপরেই আপনারা দেখলে চিনতে পারবেন যে উনি আসলে কে। মনে পড়েছে, মাসুম মাহমুদ। চলুন দ্বিতীয় নম্বরে মাসুম মাহমুদের ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে আজকে থাকছে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর। যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে, সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে। তাদের প্রত্যেকটা উইং নেপথ্যে কাজ করছে। আপনি জানেন, অবাক হবেন শুনলে, আওয়ামী লীগের লোকেরা যারা দীর্ঘ 15-16 বছরে অডিয়েল টাকার মালিক হয়েছেন, তারা এখন যারা এই পোস্ট পজিশনগুলো চেঞ্জ করছে, শুধু ইউনূস সরকার না, এর মধ্যে কয়েকটা স্টেক হোল্ডার আছে। এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, ইউনূস সরকারের আছে, বৈষম্য বিরোধী ছাত্রদের গ্রুপ আছে। এরা কিন্তু এই তদবির বাণিজ্যগুলো করছে এবং এরা বিভিন্ন জায়গায় এদেরকে মানে রদ বদল করছে, গুরুত্বপূর্ণ পদায়ন করছে, অনেকে আবার টাকার বিনিময় করছে। জামাত শিবির যেটা করছে, তারা নিজেদের লোকগুলোকে একটু গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে। আর বিএনপির যেহেতু নিজেদের লোক চিন্তা করতে হয়, এরা সবাই চিন্তা করে পকেটে, যে বেশি টাকা দিচ্ছে তাকে সেখানে বসাচ্ছে। অনেক সচিবরা, অনেক পুলিশ অফিসার অভিযোগ করছেন, যারা 15-16 বছর গুরুত্বপূর্ণ পদ পাননি, হাসিনার সাথে লিয়াজ করে চলেনি, দেশপ্রেমিক অফিসার, তারা এখন অনেকেই আছেন, তাদেরকে পিছনের বেঞ্চে ফেলে রেখেছে। আর যারা টাকা দিতে পেরেছে, যেহেতু আওয়ামী লীগের আমলে কামাই করছে অনেক, তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের লোক। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে? এই পরিস্থিতির মধ্যে আমাদের এই রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট ঢুকে গেছে, যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের কি বলবো রিক্রুটমেন্টরা বসে কাজ করছে, যারা রয়ের হয়ে কাজ করছে, সেই দেশের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন কি আর করা যায়, করা লাগে? আমরা কি বুঝতে পারছি না? আজকে আমাদের একজন অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, কথাটাকে লিখছেন মাহফুজ আলম। তবে তিনি লিখছেন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। মাহফুজ আলমের এই পোস্টটির পর রীতিমতো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ মাহফুজ আলমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তারা অনেক কিছু জানে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, তাদের কাছে প্রফেসর ইউনূসের কাছে যে গোয়েন্দা তথ্যগুলো আসছে, এনএসআই, ডিজিএফআই, এই তথ্যগুলো তো মাহফুজ আলমদের কাছে বলা হয়। মাহফুজ আলমরা ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে সতর্ক করছে। বিষয়টা এরকমই। দেখেন, একদিন আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আবারও খেয়াল করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়।
তিনি আশঙ্কা প্রকাশ করেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি ১/১১ পুনরাবৃত্তি অসম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম কোনো ফালতু নেতা, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন রুচিশীল ভদ্র ইমেজের ব্যক্তি। এই ব্যক্তির মতো ব্যক্তি যিনি কোনো ফাউল টক করেন না, বেফাস কথা বলেন না অন্যদের মতো, এই ব্যক্তি যখন এই কথাটি বলছেন তখন আপনি বুঝতে পারছেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি ১/১১ পুনরাবৃত্তি অসম্ভব নয়। আপনি কি মাহফুজ আলম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার মধ্যে কিছু মিল পেয়েছেন? দেশকে কোন দিকে নেওয়া হচ্ছে? একদিকে মেজর সাদিকের ট্রেনিং, আমরা তো মেজর সাদিকের ট্রেনিং এর বিষয়টি জানছি, এরকম কত মেজর কর্নেল ব্রিগেডিয়াররা গোপনে ট্রেনিং চালাচ্ছে আমরা কি জানি? এই রাষ্ট্রের এই মুহূর্তে দেখেন এনসিপি, বিএনপি, জামাত প্রধান স্টেক হোল্ডার, আর আছে ইসলামিক দল, আরো কয়েকটি দল, প্রত্যেকের সাথে লড়াইতে লিপ্ত হয়ে গেছে। আমরা জুলাইয়ের আন্দোলনকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা যেটাই বলি, আমরা নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি, তাদের কিংবদন্তি বলি। তারা কি করছে? তাদের সবচেয়ে বড় অংশীজনকে নিয়ে তারা এখন বিতর্ক ছড়াচ্ছে, কারণ ক্রেডিট নেওয়ার লড়াইতে তারা এখন কামড়াকামড়ি করছে। ভাই, ছাত্রদল, ছাত্র শিবির এরা কি পতাকাবাহী গাড়িতে উঠছে? আপনারা আন্দোলন করছেন, ৩ জন উপদেষ্টা হয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদে বসছেন। আমি এটা প্রশ্ন করি, আসিফ, নাহিদ এবং মাহফুজ, আপনারা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসছেন, 1 বছর হয়ে গেছে, একটা অ্যাচিভমেন্ট বলেন আমাকে যেটাতে একটা নতুন পরিবর্তন আসছে। এনসিপি বা ছাত্রদের প্রতি আমাদের যে আস্থাটি ছিল, আপনারা কি একটা কিছু আমাদের দেখাতে পেরেছেন? আমাদের এই 3 উপদেষ্টাকে বলি, এমন একটি নজির দেখান যেটা পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশের। বাকি উপদেষ্টাদের মতো আপনাদেরও কাজ, রুটিন কাজ চলছে, আমরা চালাচ্ছি, আপনারা চলে যাচ্ছে। শুধু শোনা যাচ্ছে আপনাদের পিএস এপিএসরা অডেল টাকার মালিক হয়ে যাচ্ছে। আপনারা অবশ্য টাকা কামাই করছেন না, আপনারা 1 টাকাও নিচ্ছেন না, কিন্তু আপনাদের পিএস এপিএসরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। যারা একটা পরিবর্তন এনে দেবে, 2000 মানুষের প্রাণ, 30,000 মানুষের আত্মহতি, শুধু বলবো না যে অন্তত পঙ্গুত্ব, তার উপর দিয়ে যে দেশটি স্বাধীন হলো, যারা টপ ফ্রেমে ছিলেন বা যারা মূল ফ্রেমে, মূল ব্যানারে, তাদের মধ্যে তো আমরা এরকম দায়িত্বহীন বা এরকম লুভি আচরণগুলো কল্পনা করতে পারি না। কাদের মাহিন্দের মতো ছেলেরা বিতর্ক ছড়াচ্ছে, নতুন করে ছাত্রলীগের হাতে কার্ড তুলে দিচ্ছে মিথ্যাচার করে। কি লাভ আপনাদের বলেন? যদি এটা প্রশ্ন করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য করে, আপনাদের ডাকে কি বাংলাদেশের একজন মানুষ নেমেছিল? এই আন্দোলনগুলো কি আপনাদের ডাকে হয়েছিল আসলে, নাকি আপনাদেরকে জাস্ট সাইনবোর্ডে বসিয়ে পেছন থেকে ছাত্রদল শিবির এই আন্দোলনটা করেছে? আমরা জানি না, প্রতি মুহূর্তের আপডেট জানি, আপনারা একা জানেন, আমরাও জানি। আওয়ামী লীগ কেন বিএনপি জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে তাৎক্ষণিক? শেখ হাসিনা কেন ভারত থেকে বারবার জামাত শিবিরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে? আওয়ামী লীগের প্রতিটা ব্যক্তি কেন বলতেছে এই আন্দোলনটা কারা করছে, তাদের সব টার্গেটে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বিএনপির আর জামাত শিবিরের লোক? কেন? কিন্তু আপনারা নতুন করে ক্রেডিট নিয়ে লড়াই, সবকিছু তো আপনারা নিয়েছেন, মন্ত্রিত্ব পাইছেন, টাকা পয়সা পাইছেন, সব পাইছেন, নতুন দল পাইছেন, সব পাইছেন। তারপর কাউকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে তো কার্পণ্য করলে আপনারা কিভাবে দল চালাবেন বলেন? এই হীনমন্যতা, এই সংকীর্ণতা আপনাদেরকে বেশি দূর এগোতে দেবে না। হ্যাঁ, এখন ক্ষমতার মুডে আছেন, নতুন রাজনৈতিক দল করছেন, ভালো লাগছে। এনসিপিকে জিততে হলে বিএনপি বা জামাতের উপর ভর করে জিততে হবে। আমি বললাম আজকে না, আগামী দিনও পারবেন না। কারণ কি? আপনাদের 3 জন ছাত্র উপদেষ্টা যদি বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখাতে পারতো, অ্যাটলিস্ট তাদের মন্ত্রণালয়গুলো তারা যদি এমন কিছু করতে পারতো যেটা জনগণের দেখার মতো ঘটতো, তাহলে মানুষ বুঝতো যে এরা কিছু করতে পারে। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগই আসছে, কার্যত কোনো দুর্দান্ত কাজ আমরা দেখিনি, একটা কাজও দেখিনি। পারলে আমাদের বলবেন, আমরা মিথ্যাচার করবো না, আপনাদেরকে ভালোবাসি। এই যে বিভাজনগুলো হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম কি বলছে, একতাবদ্ধ, এই কথাটা আপনার অর্থটা আমরা কি বুঝি না? দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা জুলাই বিপ্লবের অংশীজনকে এক কাতারে আসতে হবে। 1/11 হাতছানি, বুঝতে পারছেন? মানুষ আর জীবন দিবে। এখন যদি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া নেমে যায়, অথবা বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে, তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র আছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তাদের পক্ষে সবাই। এখন উপরের 5-6টা লোককে আমরা পরিবর্তন করছি, বাকি তো সবই ওদের লোক। যখন ওদের লোকগুলো নেমে যাবে, সেনাবাহিনী প্রধানগুলি আর পুলিশের প্রধানগুলি এর আগে নিজের জীবন বাঁচাতে বিদেশ চলে যাবে, পুরো ফোর্সের সাথে তারা লড়াই করবে নাকি? সবাই তো আওয়ামী লীগের লোক। একবার যদি দেশে ঢুকে যায়, ছাত্র জনতা মানুষ আর রাস্তায় নামবে। পাগলে পাইছে মানুষরে। এই যে 2000 ছেলে জীবন দিচ্ছে, কি মূল্য আছে এদের? এই 2000 জীবনের মূল্য আর 30,000 পঙ্গুত্বের পঙ্গুত্ব বরণের মাধ্যমে কি পাইছে? রাজনৈতিক কামড়ি। তুমি কে, আমি কে, রাজাকার, দিল্লি পাঠাবেন, পিন্ডি পাঠাবেন, এখানে পাঠাবেন, সেখানে পাঠাবেন, এই কুরাজনীতি, এই কামড়ি রাজনীতি হাসিনার আমলে যা হয়েছে এখন তাই হচ্ছে বাংলাদেশ। আমরা কি কোনো সভ্য জাতি না? হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে এই দেশটাকে কিভাবে গড়বো, একটা বিষয় আমরা একমত হতে পারি না। কোনো ঐক্যমত্য কমিশন বানাইছে, কিসের কমিশন বানাইছে? 1 বছর ধরে কি বালচার করতেইছে, ঘোরার আমরা কোনো খবরই নাই। বসেছে ইউনূস সরকারকে, যত সব মরা ধরা লোকগুলি না উপদেষ্টা বানায় বসে রয়েছে, আর অভিমান করে বলে কিছু আমি চলে যাবো। এইটা তো সিস্টেম না রে ভাই। যে মানুষগুলো জীবন দেওয়ার পরে দেখছে যে এই দেশের রাজনীতিবিদরা ভালো কিছু করতে পারবে না, আগামী দিনে যদি দেশে কিছু ঘটে আর মানুষ রাস্তায় নামবে জীবন দিতে, পাগলে পাইছে। জীবনের মূল্য নাই, জীবন দিবে কাদের আলী, কদম আলী, জব্বার আলী, আর সেটার ক্রেডিট নেবে সার্জিস মিয়া, হাসনাত মিয়া। এটা রাজনীতি নাকি? আমরা জানি না ডিবি হেফাজতে কে আন্দোলন বন্ধ করে দিয়েছে। তারা আন্দোলন থেকে ফিরে গেছে, সেই আন্দোলনটা লাস্ট পর্যন্ত বাস্তবায়ন করছে বিএনপি এবং জামাতের লোকেরা, ছাত্রদল এবং শিবিরের লোকেরা। এটা তারা মানুক আর না মানুক আমরা জানি, প্রতি মুহূর্তের খবর আমরা জানি। দর্শক, বাংলাদেশে একটা 1/11 ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে নেপথ্যে, এটা খুব আশঙ্কার খবর। দ্রুত সময়ের মধ্যে আমাদের
একজোট হতে হবে, একমত হতে হবে, আমাদের বিভাজন দূর করতে হবে। এই রাষ্ট্র যদি বিপদে পড়ে আপনি আমি কেউ রক্ষা পাবো না। তো দর্শক শ্রোতা, মাসুম মাহমুদের ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন। দেশে আসলে কি হতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে বা দেশের পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছে। আশা করি আপনারা শুনেছেন। সর্বশেষ ভিডিওটি সোলাইমান ভাইয়ের একটা বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তো মাঝখানে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সর্বশেষ ভিডিওটি দেখে আসি। মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী কয়েক সেকেন্ডের মধ্যে জামাত ইসলামী বলে দিয়েছে জামাত ইসলামী এই ঘোষণাপত্রে হতাশ, পুরো জাতি হতাশ। এর অর্থ কি? এই ঘোষণাপত্র চলবে না। আর কি মনে করেন জামাত হতাশ বলবে শুধু জামাত হতাশ হয়ে থাকবে? না, এর মানে এটার উপর সাইন করার বিষয় থাকবে, কিন্তু জামাত সাইন করবে না এবং জামাতের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এটা সাইন করবে না। এর মানে বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাচ্ছে। এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনীতি যে প্রশমিত হওয়ার কথা ছিল, রাজনীতির যে একটা সুন্দর সূচনার কথা ছিল, হ্যাঁ একটা নতুন অধ্যায় গিয়েছে। কিছু ভালো দিকে আমরা প্রথম আলোচনা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্রে কিছু পজিটিভ দিক আছে ডেফিনেটলি, যেমন সংবিধানে ঘোষণা করা হবে যেটা বিএনপি রাজি ছিল না, বিএনপি সেটা মানছে, এটা একটা দিক। কিন্তু নানান আর্টিকেল বা যে দফাগুলো আছে অনেক পয়েন্ট একত্র করে, এটা জামাত বলছে যে তারা নির্বাহী পরিষদের মিটিং করে ডিটেইলস সিদ্ধান্ত নেবে, কিন্তু ডাক্তার তাহের তো আন্দাজে বলেননি কি ঘোষণা দিলে কি প্রতিক্রিয়া জানাবে, কি হলে মানবো কি হলে মানবো না, এটা জামাত অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে। তাদের নির্বাহী পরিষদে আগে আলোচনা হয়েছে, কারণ এই ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না এগুলো নিয়ে জামাতের সাথে গোপন আলোচনা সরকার আগেই করেছে। অতএব অনেক আপত্তির জায়গা জামাত আগে দিয়েছিল, কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি, যে কারণে জামাত বলছে যে জামাত হতাশ, পুরো জাতি হতাশ। এর মানে এটা চলবে না। তো দর্শক, এই জুলাই ঘোষণাপত্র আসলে রাজনীতিতে ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। জামাত ইসলামের প্রতিক্রিয়া এটা প্রমাণিত হলো। অন দি আদার হ্যান্ড আমরা দেখলাম যে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয় মানিক মিয়া এভিনিউতে, আর হাসনাত, সার্জিস, তাসনিম, যারা নাসিরউদ্দিন পাটোয়ারিরা কক্সবাজারে ঘুরতে যান বা গোপন মিটিং করতে যান। বোঝা যায় এই জুলাই ঘোষণাপত্র ওদের আগ্রহ নেই, রাজনীতি তাহলে ভিন্ন দিকে যাচ্ছে। এখানে মূল পয়েন্ট যেটা মনে করি আমরা এর আগের আলোচনায় যেটা বলেছি, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অর্ডিন্যান্স হোক আর গণভোটের মাধ্যমে হোক, এটা সংবিধানে ঢুকিয়ে যেতে হবে ডক্টর ইউনূসকে। পরবর্তী পার্লামেন্টের মূলা ঝুলালে কাজ হবে না। কিন্তু কি বলা হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার এটা সংবিধানে যোগ করবে না। এগুলো তো আমরা বিশ্বাস করি না, এগুলো তো মূলা। অতএব এই ঘোষণাপত্র রাজনীতিতে পজিটিভ কিছু দিতে পারছে না, এই ঘোষণাপত্র মানা হবে না। তাহলে ডক্টর ইউনূসের একটা ফেইলিউর। ওই যে 111 এর কথা বলেছি, বুঝতে পারছেন? এখন ডক্টর ইউনূসের ঘোষণাপত্র যদি না মানে পলিটিক্যাল পার্টিগুলো, দুই একটা পার্টি মানলে তো হবে না। জামাত, এনসিপি, চরমনাই সহ ইসলামী দলগুলো যদি না মানে, বা আর অনেক দল যদি না মানে, কারোই মানার কথা না। বিএনপির লেসপেন্সার এবং বিএনপি বাদে কারোই মানার কথা না। তাহলে প্রফেসর ইউনূস আগে অভিমানে চলে যেতে পারেন, আর তিনি চলে গেলেই তখন নানা হিসাব নিয়ে শুরু হয়ে যাবে। তার মানে রাজনীতি জটিল হয়ে উঠল। এখানে জামাত ইসলামী হিরো হলো কেন? এই ঘোষণাপত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জামাত ইসলামী দাঁড়িয়েছে। যে ঘোষণাপত্রে হতাশ, এই ঘোষণাপত্র যে কাঙ্ক্ষিত নয়, এটা সর্বপ্রথম জামাত ইসলামী বলেছে। অতএব এই পরবর্তী পার্লামেন্টের মূলার বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে, জামাত ইসলামী জনগণের পালস এবং বিপ্লবের পক্ষে জোরালোভাবে আরেকবার দাঁড়িয়ে হিরো হিসাবে প্রতিষ্ঠিত হলো। এটা অসাধারণ, চমৎকার। তো দর্শক, এটা একটা দিক যে জামাত এইটা সুন্দরভাবে করতে পারছে। আর আরো অনেক দিক আছে। আগে জামাতের প্রতিক্রিয়াটা একটু দেখি। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ। ডাক্তার তাহের জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন এই ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি। এর মানে এটা জামাত মানে না। আর জামাত মানে অর্থ হচ্ছে চরমনাই সহ অনেকগুলো দল, কমপক্ষে এখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ বা অর্ধেকের বেশি মানবে না। তাহলে শুধু জামাত না মানলেই তো এটা কার্যকারিতা থাকে না, শুধু বিএনপি না মানলে ওটা কার্যকারিতা থাকে না, সবাইকে মানতে হবে। তাহলে এখানে ডক্টর ইউনূস সবাইকে মানার মতো কোনো ঘোষণাপত্র দিতে পারেননি। অর্থাৎ ডাক্তার তাহেরের বক্তব্য ব্যক্তি তাহেরের বক্তব্য নয়, এটা কমপক্ষে বাংলাদেশে এক্সিস্টিং বর্তমানে কার্যকর 50% পলিটিক্যাল পার্টি বা মোর দেন 50% পলিটিক্যাল পার্টির অবজারভেশন। 5 আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে জামাতের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার তাহের। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠের সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন, আমি মনে করি জুলাই যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থান আমরা দেখেছি। আমি এই ব্যাখ্যায় আসি যে কি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এটা কোনো কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে, কালকে থেকেই বাস্তবায়িত হবে, কিন্তু সেটা স্পষ্ট করেনি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিএম্বলে চেয়েছিলাম, সেটা হয়নি। তো এখানে ওই পরবর্তী পার্লামেন্ট আসার পর সংবিধানে ঢুকবে, তখন থেকে বাস্তবায়ন। তাহলে এটা তো মূলা, এটা হচ্ছে মূল পয়েন্ট। ডাক্তার তাহের বলেন আগামী সরকার বাস্তবায়ন করবে। তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এটা হচ্ছে মূল পয়েন্ট। আশা করি বুঝাতে পেরেছি। এর মানে সংস্কার বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে কেউ করবে, পরবর্তী পার্লামেন্ট এই মূলা জনগণ মানবে না, হিসাব ক্লিয়ার। অথচ দায়িত্ব হচ্ছে এই সরকার। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ, এই জাতি হতাশ। জামাতের মূল পয়েন্ট ছিল এটা যে যা করার এই এখনই করতে হবে, এই সরকারই করতে হবে, এবং এনসিপিও এটা বলে দিয়েছে। তাহলে জামাত এনসিপি এটা মানে না,
এসআর মনে হয় এটা বলেছে, তারা মানে না। তো এনসিপি জামাতের প্রতিক্রিয়ার আগে আপনি এটা ধরে নিতে পারেন। হ্যাঁ, তারপরে দর্শক এখানে কেন জামাত এটা মানবে না, কেন এটা চলবে না? দেখেন, আমাদের আত্মপরিচয় স্টার্ট হয়েছে 47 থেকে, তো 47-এর স্পষ্ট কোনো উল্লেখ নাই। 71-এর উল্লেখ আছে, 47-এর উল্লেখ নাই কেন? হ্যাঁ, এখানে উপনিবেশবাদ আন্দোলন বিরোধিতার কথা আছে, কিন্তু এটা তো দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে কংগ্রেসীয় আর একটা হচ্ছে মুসলিম। এখানে কোনটা 47-কে আলাদাভাবে আইডেন্টিফাই করা উচিত ছিল, এটা একটা দুর্বলতা। এরপরে হ্যাঁ, আওয়ামী লীগের আকাম সব বলা হয়েছে, বিএনপি দাবি কিন্তু মানা হয়েছে, 7 নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু জামাত নেতার যে বিচারিক সব আকামের কথা বলা হয়েছে, যেমন 111। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনেছেন। আমি কিছু কথা বলেছি, সেগুলো আশা করি মনোযোগ সহকারে শুনেছেন। তো আমি ভুল বললাম না সঠিক বললাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।